হ্যাঁ রে, তুই কখন কি বলিস? কখনো বলিস ঝাঁসু, কন্টেন্ট না পেলে আমি ভিডিও করি না। যাও তাও কন্টেন্ট আমি ভিডিও করি না, তার থেকে ভিডিও দেবো না তাই ভালো। আজকের বলছিস এই যে আমি মানে ঢুলুনিকে নিয়ে ভিডিও করেছি, তার জন্য অনেকে বলছো। তো ঢুলুনি ওখানে কন্টেন্ট পেয়েছি তাই ভিডিও করেছি। যদি কখন কে ঝাঁসু কন্টেন্ট দেবে ব্লগাররা সেই আশায় বসে থাকি, তাহলে তো আমার চ্যানেল পুরো বসে যাবে, শুয়ে পড়বে। কারণ কবে ওরা কন্টেন্ট দেবে তারপরে আমি ভিডিও করব? তাই এখানে ওখানে যেখানে পাই কন্টেন্ট, যেটা দিয়ে আমি বক্তব্য রাখতে পারি সেটা নিয়ে বক্তব্য রেখেছি। খারাপ কী আছে? একদম ঠিক। আমারও তো এটাই বক্তব্য। আমি ব্লগারদের নিয়ে করি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করি না, আমি একে নিয়ে করি না, আমি তাকে। এই না কুচু ব্যাপারটা তোর কেন? কিসের জন্য? আরে ভাই, কাজ করতে এসেছিস, কাজ করতে এসেছিস, তোর ফোকাসটা কিসে থাকার দরকার? কন্টেন্টে। সে বড় ব্লগার কি সে পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নয়, কি সে ভিউয়ার সেটা ডাজেন্ট ম্যাটার। আজকে যে তুই ভিডিওটা করেছিস সেখানে তো তোর ভিউয়ার্সের কমেন্টের উপর বেস করে কথা, তাই না? তাহলে কথাটা হচ্ছে কে কি তা নয়, তোর মনে হয়েছে এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক এবং সেই কথাতে তুই বক্তব্য রাখতে পারিস, দ্যাটস ইট। সেটাই তো কন্ট্রোভার্সির নিয়ম। কন্ট্রোভার্সির নিয়ম এটাই। বড় বড় ব্লগার ছাড়া ভিডিও করি না, ওদেরই শুধু দোষগুণ হয়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষগুণ হয় না? এটা কি কখনো হয়? কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কন্ট্রোভার্সিয়াল কথা থ্রু করতে পারে না? নাকি কোনো ভিউয়ার্স সে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করতে পারে না? সবটাই হয়। তাহলে এখানে ব্লগার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার্স ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা কি? কন্ট্রোভার্সি, এবং যেটাতে আমি কন্টেন্ট করে স্বতঃস্ফূর্তভাবে কথা বলে ভিডিও করে দুটো টাকা ইনকাম করতে পারবো। এর বাইরে না কুচু করার কিছু জিনিস নেই। তুই যদি কাউকে নিয়ে ভিডিও করিস তার দর বেড়ে যাবে, এমন কথা তোর ভিউয়ার্সরা বলে। দর এখানে কারোর কেউ বাড়ে না। কি হবে বলতো? তুই যদি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করিস, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে আবার উত্তর দিতে বসে, তাতে কি হয়? তারও একটা কন্টেন্ট হয়। আবার তুই সেটা নিয়ে বসতে পারিস, সেটা তোর ম্যাটার, নাও বসতে পারিস। তাহলে কি হয়? অন্য কাউকে তুই কন্টেন্ট করার সুযোগ দিয়ে দিতে পারিস। এর বাইরে কিচ্ছু হয় না। দর আবার কার কীভাবে বাড়বে? কন্ট্রোভার্সি ফিল্ডে কন্ট্রোভার্সির দর আলাদা, এমনি মানুষের দর আলাদা। মানুষ তার লিভিং স্ট্যান্ডার্ড, তার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী তার দর হয়। দর মানে আমি ওই দর বলছি না, তার স্ট্যান্ডার্ডটা হয়, ঠিক আছে? আর এখানে কন্ট্রোভার্সির আবার আলাদা জিনিস সিস্টেম আছে, যেখানে কারোর কন্ট্রোভার্সি ভিডিও অনেকের ভালো লাগে, আবার কারো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনেকের ভালো লাগে না। তো যার যত ভিউয়ার্স, আমরা ধরে নিই তর্কের খাতিরে যে তার ভিডিও রিচটা সেই জায়গায়, মানে তাকে লোকে পছন্দ করছে, তার ভিডিও দেখতে ভালোবাসে, ভালোবেসে দেখে, খারাপ বেসে দেখে, ম্যাটার নয়, তার ভিডিওটা দেখে। আর এখানে অ্যাজ আ মানে ক্রিয়েটার আমাদের সব থেকে বেশি ডিম্যান্ড ওই ভিউজটারই। সেটা কে দেখছে, কতবার দেখছে, ভালোবেসে দেখছে, খারাপ বেসে দেখছে, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা একটাই, আমাকে ভিউজটা দাও। তো এই মুহূর্তে যদি তোকে সব থেকে বেশি ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেয়, তার মানে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এলিজিবল অনেক বেশি। এটুকুনি ঠিক, এই ফান্ডাটা ঠিক আছে। কিন্তু এর থেকে কারোর দর তৈরি হয় না যে আমাকে বেশি দেখছে। আরে আমাকে বেশি দেখছে মানে আমার দর তৈরি হয়ে যাবে? ওইটাকে বলে একটা অহংবোধ, ঠিক আছে? আর কিছু না। আর অহংবোধ সবসময় নিজের কোয়ালিটির উপর নির্ভর করে হয়, না তো কি আমাকে বেশি দেখছে কম দেখছে সেটা ম্যাটার নয়। ব্যাপারটা হচ্ছে তুই যে কন্টেন্টটা নিয়ে কাজ করছিস সেই কন্টেন্টটাকে এমনভাবে কিছু ভিতরের তথ্য বা এমনভাবে কিছু প্রডিউস করছিস যেগুলো মানুষের কিউরিসিটি গ্রো করছে, দ্যাটস ওয়াই দেখছে, ঠিক আছে? তো যাই হোক, সবটাই তো তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। তো যেটা দেখলাম যে আমাদের সুদেবী আরও একটা ভিডিও করেছে, আমারই ভিডিওর কমেন্ট বক্সে অনিতা বলে কেউ একজন জানো আমাকে কমেন্ট করে, সেই তার কমেন্টটাকে নিয়ে, যেটা ও একটা ভিডিও, আমি একটা ভিডিও করেছি তার ওখানে করেছে। তো সেই ভিডিওটা কাকে নিয়েছিল? মারিয়া এবং ম্যান্ডিকে নিয়ে। চা খাচ্ছি। মারিয়া আর ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম, মানে আধা মারুকে নিয়ে বলেছিলাম, আধা ম্যান্ডিকে নিয়ে বলেছিলাম। এবং সেখানে আমি ম্যান্ডির ব্যাপারে বলেছিলাম যে কালকের যে ভিডিওটা দেখেছি সেটাতে সেরকমভাবে কন্ট্রোভার্সি কিছু নেই, শুধু বিজনেসের ব্যাপারে। আচ্ছা, ওখানে বলেছে যে আমি কারোর কোনো দিন বিজনেস নিয়ে কোনো কথা বলি না। কারণ এটা নয় যে আমি বিজনেস করব তার জন্য বলি না, আমার মনে হয় যে বিজনেস এই ওই অনলাইনে অনেক কিছু বললো। তো আমি এখানে একটা কথা বলি,
আমি একটা মানুষকে নিয়ে কন্টেন্ট করছি, সেই কন্টেন্টের মধ্যে তার লাইভে বিজনেসটা আসছে। তো আমার যদি মনে হয় যে আমার এটা বলা যাবে, আমি তাকে কোনো নোংরা কথা নোংরা বাজে কথা বলি না, আমার বলা যাবে এবং আমার মনে হয়েছে এটা তাহলে আমি সেটা নিয়ে কথা বলতে পারি না? এটা তো কারোর বিজনেসে এফেক্ট ফেলার কিছু নেই। কেউ ভালোবেসে ব্লগারদের ভিডিও দেখতেই পারে, কেউ ভালোবেসে ব্লগারদের থেকে শয়ে শয়ে নাইটি নিতে পারে, সেটা তার ম্যাটার। কিন্তু আমি যেটা দেখেছি সেটাই বলেছি। আর আমি কি করে দেখেছি তোমরা খুব ভালো করে জানো, আমি কিন্তু খুব বেশি শপিং করতে ভালোবাসি। আর আমি কিন্তু এক এক জায়গা থেকে এক এক রকম জিনিসপত্র কিনি, এবং তারপরেও আমার বেসিক কিছু দোকান আছে, সেখান থেকে আমি জিনিসপত্র কিনি। আমি অনলাইনে জিনিস কিনি না তা নয়, অবশ্যই কিনি। অনলাইনে সব জিনিসের দাম বেশি নয়, আবার সব জিনিসের দাম কম নয়, অনেক ফান্ডা আছে, ঠিক আছে? বুঝে সুঝে শপিং করতে হয়, সে অনলাইনে করো অফলাইনে করো, ঠিক আছে? ম্যান্ডি, আমি কিন্তু বলেছি যে কাপড়গুলো দেখিয়েছে সেগুলো নো ডাউট ভালো, যে কাপড়গুলো দেখিয়েছে ম্যান্ডি মানে নাইটির, কিন্তু বেশ অনেকটা এক্সপেন্সিভ। এবার বলছে যেহেতু অনলাইনে হয় একটু দাম বাড়বে, কেন? আরও অনেকে অনলাইনে বিজনেস করে। ম্যান্ডির নামেরই একজন, সে বিজনেস করে, মৌ বিজনেস করে, প্রিয়া বিজনেস করে, আরও অন্য বড় ব্লগার একজন তিনি বিজনেস করেন, অনেকে বিজনেস করেন, অনেক ব্লগার বিজনেস করে, অনেকে নাইটি সেল করে। তুলনামূলক প্রিয়া যখন বিজনেস করতো আমি দেখেছি প্রিয়ার দাম অনেকের থেকে বেশি রিজনেবল। তাহলে সবকটা ব্লগারকে যদি আমি তার বিজনেস হিসেবে ক্যালকুলেশন করি, আমি সেটা বলবো না ভিউয়ার্সদের কাছে যেটা রিজনেবল লেগেছে রিজনেবল, বেশি নিচ্ছে কম নিচ্ছে বলবো না? এটা বলবো তো। অনলাইনের থেকে অফলাইনের দাম কম, এটা সর্বক্ষেত্রে ঠিক নয়, আবার সর্বক্ষেত্রে বেটিকও নয়। তো দুটোই আছে, কিন্তু ম্যান্ডির জামা কাপড়ের দাম অনেক বেশি এক্সপেন্সিভ। জিনিস ভালো হলেও অনেকটা এক্সপেন্সিভ, সেটা পরিষ্কার বোঝা যায়, তার জন্য বলা হয়েছে। কোয়ালিটি ভালো হতেই পারে, কিন্তু ওই কোয়ালিটির জামা কাপড় আমি দেখেছি। আমি একটা, তোমরা দেখেছো ভায়োলেট কালারের একটা নাইটি পরি, যে নাইটিটা আমি একটা ইয়েলো কালারও নিয়েছিলাম, সেটা মৌ বিক্রি করছিল। মৌ সেইটা মানে আমি যেখান থেকে কিনেছি তার থেকে অন্তত 60-70 টাকা বেশি দামে বিক্রি করছিল। এটা স্বাভাবিক, কারণ আমি অফলাইনে নিয়েছিলাম। মৌ সেটা অনলাইনে বিক্রি করছে, ওদের ডেলিভারি চার্জ ফার্জ সেগুলো ধরা, ওরা যে বলে ফ্রি শিপিং। তো ফ্রি শিপিং কি হয়? আমি যদি বিজনেস করতাম আমি কি ফ্রি শিপিং হয়? শিপিংটা ওইটার মধ্যে ক্যালকুলেট করা হয়। তো আমার একটা নাইটির থেকে ওর নাইটির দাম 50 থেকে 70 টাকা বেশি নেবে, এটা স্বাভাবিক, কারণ কোথায় কোথায় শিপিং করতে হবে, তারপর সেটা প্যাকেজিং হ্যানা ত্যানা আছে সেই জন্য। কিন্তু আমি যদি দেখি আমার একটা নাইটির দামের থেকে 150 টাকা বেশি কারণ নাইটি, তখন বুঝতে পারবো সেটা ভীষণ এক্সপেন্সিভ হচ্ছে। তো সেইটা বলেছি। যাই হোক, ম্যান্ডিকে নিয়ে বললেই হচ্ছে আমাদের বোতল বলতে বসবে, এটাই খুব স্বাভাবিক, তাই বলেছে ও, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু এখানে কারোর বিজনেসে বাধা ডালবারও আমার কিচ্ছু ব্যাপার নয়, বা ওর বিজনেসটা খারাপ হচ্ছে ওর থেকে নিও না আমার থেকে নাও, এরকম ব্যাপার কিছু নেই। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আর আমি যখন একটা কন্ট্রোভার্সি করতে বসেছি, একটা চ্যানেলের নেগেটিভ কিছু বলছি বা পজিটিভ কিছু বলছি, তো সেখানে যে যে জিনিসগুলোতে আমার মনে হয়েছে এগুলো এগুলো দর্শককে জানানো দরকার, সেগুলো জানাবো না? তো কারোর বিজনেস নিয়ে কথা বলবো না কেন? কেন? এরকম কোনো ব্যাপার নেই। অবশ্যই বিজনেস করুক, রিজনেবল প্রাইসে বিজনেস করুক, কোয়ালিটি ভালো, জিনিস ভালো, সব ঠিক আছে, কিন্তু এক্সপেন্সটাও একটু বেশিই নিচ্ছে। আর আগে তো ম্যান্ডি দামই বলতো না, বলতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং আমার কাছে প্রচুর ভিউয়ার্স এরম কমেন্ট করেছে যে ম্যান্ডিকে একটা ভিউয়ার্স তার বাড়ির 3টে নাম্বার থেকে 4টে নাম্বার থেকে মেসেজ করেছে, 4জনকে 4 রকম দাম বলেছে। বুঝতে পেরেছ? 4জনকে 4 রকম দাম বলেছে, সেটা নিয়ে সমস্যা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে মারু কেন বিজনেস করতে পারলো না, সেটা নিয়েও কথা বলবো অবশ্যই। মারুরা তো ধৈর্য নেই, সবার দ্বারা সব কিছু হয় না। ম্যান্ডি যে ক্যাপাবিলিটি আছে মারুর সেটা নেই। মারু অনেক কম বয়সী এবং অনেক অ্যাংরি ইমেজ আছে ওর মধ্যে, ও চট করে রেগে যায়, দুমদাম করে রিয়্যাক্ট করে ফেলে,
ওরকম করলে হয় না, মুখ মিষ্টি ব্যবহার না হলে বিজনেস করাটা খুব কঠিন। আচ্ছা, মারুর মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। ও তখন অবশ্যই ওর দেখে ভিডিওর বিজনেস করার কথা ভেবেছিল, যে সেই রমরমে আমার বিজনেস হচ্ছে, ভিউজ হচ্ছে, সেই লেভেলের চ্যানেল চলছে, এই সময় আমি বিজনেস করবো, দুদিক দিয়ে ফুলে ফেপে উঠবো। অবশ্যই লোভে পড়েছিল। অবশ্যই ম্যান্ডিকে দেখে ভেবেছিল, ম্যান্ডি যদি এত ভিউজ কামিয়ে এই জায়গায় চলতে পারে, এইভাবে ভিডিও করতে পারে, এইভাবে আবার তোমার লাইভ করে ইনকাম করতে পারে, তাহলে আমিও ছোটো ছোটো শর্টসের মাধ্যমে দিদিভাইয়ের মতো, যেহেতু আমার ভিডিওর রিচটা সে জায়গায় গেছে, অহংবোধটা এসেছিলো, তাহলে আমিও সেই জায়গায় গিয়ে করতে পারি, আমারও সেই ক্যাপাবিলিটি আছে। কিন্তু ম্যান্ডির জায়গায় মারুকে পৌঁছাতে বেশ কয়েক বছর সময় লাগবে। মারুর সেই ক্যাপাবিলিটি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে যেটা হলো, ওই বিজনেসটা তো যাই হোক গেল, আবার বিজনেসের চেষ্টা করেছিল মারু। সেটা কি? ওই গাউনের বিজনেস, যেটা দুটো একটা শর্টসও করেছিল, তারপর ঢ্যাস। বিজনেস করা যে এত সস্তার নয় সেটা এখন তো অবশ্যই সুদেবীও বুঝছে। সেটার জন্য এই যে মালের বিজনেস করতে গেলে সেগুলোকে নিয়ে আসা, সেগুলোকে সমস্ত কিছু প্যাকিং করা, তারপরে সেগুলো নাম ফাম লেখা, তারপর সেগুলো ডিসপ্যাচ করা, যথেষ্ট টেরিফিক জব, মারুর পক্ষে পসিবল নয়। এবার তখন মারু আর মারুর বর দুজনে মিলে ভেবেছিল এই বিজনেসটা করবে, ভেবেছিল, যেহেতু তখন মানে সেরকম দোকান পাঠশালায় যেতে পারছিল না, এ করছিল। তারপরে মারুর বর এটা বুঝতে পেরেছে যে যেই জিনিসটার মধ্যে আমি ইনভলভ আছি, মানে যে বিজনেসটা, সেটাই বরং আমার দ্বারা করা সম্ভব, এইটা এই মুহূর্তে করা সম্ভব নয়। আর মারু বেসিক্যালি একটু কুড়ে, নো ডাউট। মারু অত খাটতে জানে না, ম্যান্ডির মধ্যে প্রচুর খাটুনতে মেন্টালিটি রয়েছে এইসব জিনিসে, মানে পয়সা ইনকাম করার ব্যাপারে প্রচণ্ড খাটতে পারে, পয়সাটা খুব ভালোবাসে, পয়সা ইনকাম করার জন্য সেই লেভেল করতে পারে। মারু নয়, মারু একদিন দেয় একদিন দেয় না, একদিনে করে, মানে অত ওর পয়সার দরকার, কিন্তু সেইভাবে পয়সার জন্য সেই আর্টসটা নেই, সেটা না থাকলে সেইভাবে হবে না, পয়সার আর্টস থাকতে হবে, তবেই এইসব কাজে জায়গাটা করতে পারবে। তো যাই হোক, মারুর করার মতো ক্যাপাবিলিটি ছিল না, ফল ডাউন করেছে। আর সবথেকে বড় কথা, ছমছমিয়া নিজের বিজনেসটা করাটাই বেটার, সেটা ছমছমিয়া পরে বুঝতে পেরেছে যে নিজের দোকান নিজের কাজ কারবার করাই ভালো, এরকমভাবে ফট করে করা যায় না। লোকের দেখা দেখি কোনো জিনিস ও ভালো করছে মানে আমিও ভালো করতে, এরকম ব্যাপার না। ও পুরোপুরি ওকে কপি করছিল, মারু ম্যান্ডুকে কপি করছিল। আর কপি তো সবসময় জানো সেকেন্ড হয়, তো মারুর দ্বারা হয়নি, কোনো বিজনেসই হয়নি। যাই হোক, কিন্তু ম্যান্ডু কিন্তু মারুকে ভয় পেয়েছিল, যে আমি যেহেতু ভিতরে ভিতরে দাম বলি, তা আমার দামটা তো সবাই জানে না, আর কোনো কারণে ম্যান্ডু জায়গায় যদি মারু কম দাম নিয়ে ফেলে, আর মারু যেহেতু একই জায়গা থেকে শর্টসগুলো করছে, একই জায়গায় একই দোকান থেকে, তাহলে সেখানে যদি একটা জিনিসে 50 টাকা কম বলে ফেলে, বুঝতে পেরেছো তো, তাহলে সেক্ষেত্রে মানে ম্যান্ডুর চালাকিটা মানুষ ধরতে পারবে, এইটাই ওর প্রবলেম ছিল। কটা মারুর সেল হবে সেটা বড় কথা নয়, কিন্তু একটা জিনিস, আমি একই দোকান থেকে যদি আমি 400 টাকা বলি, অন্য কেউ যদি 350 টাকা বলে, তাহলে ম্যান্ডুর যে বাজার জায়গাটা, যেখানে ভিউয়ার্সরা আসে, তারা তো বুঝতে পেরে যাবে ব্যাপারটা, এইটা ম্যান্ডু ভয় পেয়েছিল, তাই এইটা নিয়ে সমস্যাটা হয়েছিল, বুঝতে পেরেছো? তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আশা করছি আগের ভিডিওটা তোমরা দু একজন দেখেছো, তো সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। তাড়াহুড়োর মধ্যে পটপট করে ভিডিও করছি, যেটা যখন আমি সময় পাই না এরমভাবে ভিডিও করি, কন্টেন্ট আছে কিন্তু আমি টাইমে বসতে পারিনি। তো এখন চা নিয়েই বসে পড়েছি, আর আজকের আবার ইন্ডিয়ার ম্যাচ আছে 7টা থেকে, হ্যাঁ, তো দেখি কি হয়। তো এখন আমি ভিডিওটা অ্যাকচুয়ালি ম্যান্ডুকে নিয়ে করতে এসেছি। ম্যান্ডুর বক্তব্য, ঠাকুরকে আমরা টিনের ঘরে রাখবো আর আমরা নিজেরা টাইলসের ঘরে, ছাদাটা ঘরে রাখবো, এটা আমার মন সায় দিচ্ছে না, আমার বিবেক সায় দিচ্ছে না। আচ্ছা, এবং আমি বারান্দায় রেখেছি, যেটা আমার ঘেরা বারান্দা, একদম আলনা, মানে খোলামেলা বারান্দা, সেখানে আমি ঠাকুরকে বসাইনি যে ঠাকুর ঝাপটা ফাপটা পাচ্ছে বা কিছু হচ্ছে, তার জন্য কোনো অসুবিধা নেই। শোনো, তুমি যদি অবুঝ হও, তোমাকে কেউ বোঝাতে পারবে না, তুমি অবুঝের মতো সিলি কথা বলছো, সেটার কোনো উত্তর কেউ দিতে পারবে না। তোমাকে যারা বলেছে তারা তোমার ভিডিও রোজ দেখে, তোমার ভিউয়ার্স তোমাকে ভালোবেসেই কথাগুলো বলেছে, খারাপ বেশে নয়, নেগেটিভ ভিউয়ার্স তারা নয়, এবং তারা খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলেছে, যেটা হয়তো তোমার মনের মধ্যে গাচ্ছে না, মানে তুমি সেটাকে গুরুত্ব দিচ্ছ না।
এখানে তুমি ঠাকুরকে মাটির সিংহাসনে বসাচ্ছ, কি মার্বেলের সিংহাসনে বসাচ্ছ, মাটির ঘরে বসাচ্ছ, টিনের ছালে বসাচ্ছ, কি তুমি ছাদাটা ঘরে বসাচ্ছ, ডাজেন্ট ম্যাটার। যারা একেবারে হতদরিদ্র তাদের বাড়িতেও এক কোণে একটা পিঁড়ির মধ্যে ঠাকুর থাকে, আবার লোক অট্টালিকার মধ্যে ঠাকুর রাখে, সেটা ম্যাটার নয়, ঠাকুর সবার জন্য সমান। কিন্তু তুমি যেই জায়গাটা রেখেছো সেখানে যেহেতু তোমার সিংহাসনটা নিচে এবং সেটা তোমাদের হাঁটা পথ, বারান্দার মধ্যে দিয়ে তোমরা হাঁটা চলা করো, এই ঘর থেকে ওই ঘরে, বাথরুমে, তারপরে তুমি হচ্ছে রান্নাঘরে যাও। এবার যেহেতু ঠাকুর ঘরে আমরা বাসি জামা কাপড়ে যাই না, তারপরে ঠাকুর ঘরে আমরা অন্য অনেক সময় যাই না, বা ঠাকুরকে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা আমাদের মধ্যে আছে, তার জন্য তোমাকে এমন একটা পজিশানে রাখা উচিত ঠাকুর, যেখানে তোমার সহসা তোমার মানে বাসি জামা, নোংরা জামা, হ্যানা ত্যানা থেকে, কারণ ঠাকুর মানে আমরা শুদ্ধ পরিষ্কার ভাবি, তার জন্য তোমাকে বলা হয়েছে। এখানে তুমি ছাদাটা ঘরে রেখেছো কি তুমি টিনের ঘরে রেখেছো এটা ম্যাটার নয়, ভালো করে ব্যাপারটা বোঝো। যাই হোক, আমরা এখনই ঘাম দিচ্ছি, কি গরম পড়ে গেছে। তো যেটা বলছিলাম, তো সেটা ম্যাটার নয়, এটা তোমাকে বুঝতে হবে। তুমি অন্যভাবে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছ। এবার তুমি বলছো শোয়ার ঘরে ঠাকুর রাখা উচিত নয়, একদম শোয়ার ঘরে কেন রাখে না? যাদের একটা ঘর তারা তো একটা ঘরেই রাখে, তুমিও জানো, সবাই জানে, তাদের কি ঠাকুর থাকে না? থাকে। কিন্তু শোয়ার ঘরে নর্মালি রাখা হয় না, আমরা বলি বেডরুমে ঠাকুর রাখতে নেই। অনেকে বেডরুমের উপরের দিকে কোনো একটা জায়গায় রাখে, কিন্তু নর্মালি লোকে বলে বেডরুমে রাখেনি। এবার তোমাদের যেহেতু দুটো ঘর, স্বাভাবিকভাবে তোমার ঘর নেই, তোমার যে কোনো না একটা একটা বেডরুমে রাখতে হতো, তো তুমি বেডরুম থেকে বের করে তুমি বারান্দায় রেখেছো। বারান্দায় যদি একটা পাশে তুমি রাখতে তাহলে কারোর কিছু বলার ছিল না, কিন্তু তুমি এমন জায়গায় রেখেছো সেখান দিয়ে সব সময় চলাফেরা করছো, যেটা তোমার জন্য ভালো নয়। এটার জন্য ভিউয়ার্সরা বলেছে এটা খুব অড লুকিং, তোমরা ওখান দিয়ে যাতায়াত করছো, ওখানে সবসময় এটা ঝাপলা ঝোটা লাগছে, ধুলো পায়ে তোমরা যাতায়াত করছো, মানে এটা একটা অদ্ভুত লাগছে। এবার অনেকেই তোমাকে বলছে সিঁড়ির উপরে ওখানে রাখতে, ওখানে রাখলেও সেই সমস্যা হবে, ওখানে সমস্যাটা মিটবে না, কারণ ওর সিংহাসনটা বেশ বড়, ওখানে সিঁড়ির এক পাশে যদি রাখে তার উপর দিয়েই যাতায়াত করবে, সেটাও খারাপ হবে। একদম সবাই সঠিক বলেছে যে যখন তুমি উপরে টিনের ঘরটা করছোই, তাহলে কোনো একটা পাশের ঈশান কোণের দিকে ঠাকুরটা রাখো, খুব ভালো হয়। আর যদি সেটাও না পারো, তাহলে পাশে আরেকটা ছোট্ট করে ঘর করে সেখানে ঠাকুরটাকে রাখো, সেটা হলে তোমার জন্য ভালো। ঠাকুরকে সবসময় উপরে সিংহাসনে রাখতে হয়, মাথার উপরে। ঠাকুরের মাথার উপরে অনেকে ছাদ করে না, দেখবে বলছে ঠাকুরের মাথার ছাদে তারপরে, যেমনি আমাদের বাড়ির সামনে দেখবে আমরা যে সামনে বড় সিঁড়িটা আছে, যেটা বারান্দা মতো করেছি, নিচে তার উপরের পোর্শনটাতে ঠাকুরের মন্দিরটা করেছি, আর তারপরে যে ঠাকুরের মন্দিরটা টালি টালি দিয়ে করা আছে, মানে ওর উপরে আর কোনো ঘর হবে না, বুঝতে পেরেছো? ওর উপরে কেন ঘর হবে না? কারণ ঠাকুরের মন্দিরের উপরে কোনো ঘর হয় না, বুঝতে পেরেছো? আমরা কিন্তু সিঁড়ির এক পাশ থেকে বাড়ি ওটা করেছি। ওখানে করেছি কেন? যাতে ঠাকুরের সঙ্গে আমাদের কোনো ছোঁয়াছুঁয়ি লাগে না। সকালবেলা আমাদের সমস্ত ঘরদোর মোছা হয় না, তখন আমরা ঠাকুর ঘরটা মুছে ঠাকুর ঘরটা দিয়ে আসি, অন্য ঘরগুলো হয়তো নোংরাই হয়ে আছে। কিন্তু যদি তোমার বাড়ি ঘরদোর মোছামুছি মানে দেরিতে হয়, তাহলে ঠাকুরকে তখন তুমি তো দিতে পারবে না, কারণ ঠাকুর যদি তোমার ঘরে থাকে। তো ঠাকুরের জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা ওই জন্যই বলেছে। তো তোমার যদি ওই টিনের ঘরটাতে সম্ভব হয় তাহলে খুব ভালো, আর না হলে আর পাশে একটা ছোট্ট ঠাকুর ঘরের মতো করে সেখানটাতেও কিন্তু সুন্দর করে মন্দিরের মতো সিংহাসনটা জাস্ট ঢুকবে, ওরকম করেও একটা ঘর মতো করা যায়। ঈশান কোণের দিকে করলে তোমার জন্য বেটার। এবার তুমি যদি জেদাজেদি করে বলো না আমার ঠাকুর বারান্দায় থাকবে, সেটা তোমার ব্যাপার, তুমি কার কথা শুনবে না কথার অবাধ্য হবে আলাদা কথা, কিন্তু কোনো ভিউয়ার্স তোমার কোনো অন্য কোনো কোনো কারণে বলেনি, তোমাকে ভালোর জন্যই বলেছে। ঠাকুরকে সবসময় একটা এমন স্পেসে রাখতে হয় যেটা শান্ত নিরিবিলি, যেখান দিয়ে লোকজন সেরকমভাবে যাতায়াত করে না, একটা এরকম জায়গায় রাখতে হয়, এবং সবসময় তার স্থান উপরে থাকে, তার জন্য বলা হয়েছে। ব্যাপারটা না বুঝেই শুধু হাউচাউ করলে, বাই দা ওয়ে তুমি কি বললে তুমি আর তোমার বর খুব বোকা, তোমরা কিছু বোঝো না। না 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 না, কথাটা একদম ঠিক নয়, বোকা নয়, বোকা নয়, বৈষয়িক জ্ঞান তোমাদের কম। বোকা আর বৈষয়িক জ্ঞান দুটো আলাদা। এখন আমার থেকে আমার বোনের মধ্যে বৈষয়িক জ্ঞান প্রচণ্ড বেশি, আমার ছেলের আমার থেকে বৈষয়িক জ্ঞান প্রচণ্ড বেশি, অনেক বোঝে এইসব জিনিসগুলো। তার মানে ওরা আমার থেকে অনেক বেশি চালাক তা নয়, তা নয়, ওদের বৈষয়িক জ্ঞানটা খুব বেশি, নলেজটা বেশি, অনেকের থাকে বৈষয়িক জ্ঞানটা অনেক বেশি, আমার ইনকামের জ্ঞানটা বেশি, ওদের বৈষয়িক নলেজটা বেশি, এরকম হতেই পারে। তো তোমার টাকা ইনকাম করার বুদ্ধি যথেষ্ট আছে, ভিউয়ার্স কীভাবে মোল্ড করতে হয়, কীভাবে অ্যাট্রাক্ট করতে হয়, কীভাবে সেল করতে হয়, এইসব জ্ঞান তোমার খুব ভালো আছে, কিন্তু তুমি বাড়ির বানানোর ব্যাপারে বৈষয়িক নয়। কারণ ছোটোবেলা থেকে
ছোটোবেলায় বিয়ে হয়েছে, কষ্ট করে এই জায়গায় এসেছো, সেভাবে কাউকে বাড়ি বানাতে রেডিমেড দেখোনি বা সেইভাবে কোনো দিন সেটা নিয়ে ভাবোনি, কিন্তু পয়সা হয়েছে বাড়ি করতে চলে এসেছো। তো স্বাভাবিক মিস্ত্রির উপর নির্ভর করে করেছো, যেটা তুমি যদি ওখানে একটা ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা করতে তাহলে বাড়িটা অনেক সুন্দর হতো, ছোট স্পেসে সুন্দর করে বাড়ি করা যেত, যেটা তোমাকে সেই সময় কেউ বুদ্ধি দেওয়ার ছিল না তখন। যে তুমি একটা মানে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা করো তাহলে পুরো প্রপারলি বাড়িটা হবে, ঠিক আছে। আর এটা তো সত্যি, তোমাদের বিষ্ণুদা, রিয়াঙ্কা এদের যে বাড়িটা প্রপার বাড়ি করেছে, তো সেটা যথেষ্ট ওরা বুঝে সুঝে কথা বলে মিস্ত্রিদের সঙ্গে, কি ইঞ্জিনিয়ার ঠিক করে চলে যায় না তাদের সঙ্গে কথা বলে, তবে উনি এই বাড়ির ব্যাপারে যথেষ্ট বৈষয়িক, অনেক ভেবেচিন্তে বাড়িটা করেছে। আর তোমাদের সব কিছুই হটকারী, এই যে বাড়ির ঘরটা করছো এটাও তোমাদের হটকারী, তার জন্য তোমরা তো ভেবেচিন্তে করছো না। যাই হোক, বিষ্ণুদার উপর নির্ভর করে করেছো। বাই দ্য ওয়ে, আমি যতদূর জানি, আমিও তো ওই আমাদের উঠানটা একটুখানি শেড করেছি, তো ওই শেডটা করতে আমার বেশ 50,000 টাকার মতো খরচা হয়েছিল। তো ওই শেডটায় আমি তো গ্যালভানাইজড করেছিলাম, মানে লোহাগুলো আমাকে রং করা বা ইয়ে করা কিছু করতে হয়নি, কারণ গ্যালভানাইজড করেছি। গ্যালভানাইজড করলে আর রং করতে হয় না আলাদা করে, এটাই তো জানি, জং পড়ার ব্যাপার নেই, রং করতে হয় না। তো তোমার তুমি গ্যালভানাইজ করোনি কেন? কালো কালো দেখছিলাম, ওগুলো তো হোয়াইট হোয়াইট হয়, তো গ্যালভানাইজ করলে এই জিনিসটা হতো না। আচ্ছা গেল, যখন করনি তখন তোমাদের এটা বোঝা উচিত যে রং করে প্রাইমার করে রং করেই করতে হবে, নাহলে তো মরচে পড়বে লোহার জিনিসে। তাই জন্যই তো লোকে গ্যালভানাইজ করে, তোমরা গ্যালভানাইজ করোনি কেন আমি তো সেটাই বুঝে পেলাম না। তো যাই হোক, তারপরে যেটা বলা হলো সেটা হচ্ছে যে স্লাইডিং ডোর, স্লাইডিং ডোর করবে না, লোহার যে গেটগুলো সেগুলো করবে, কারণ স্লাইডিং ডোর হাফ করে খোলা যায়। খুব ঠিক কথা বলেছে, স্লাইডিং ডোর ওই আধা আধা খোলে না, এটা খুব বাজে। তো যাই হোক, একটা বড় জায়গায় বললো স্লাইডিং ডোরই করবে, কারণ তাহলে আধা আধা খুললে 3টে ডোর বসাবে, সুবিধা হবে। হ্যাঁ, আমার যেটা ঠাকুর ঘরে করা আছে, একটা বড় দরজা, তাতে স্লাইডিং করা আছে, 3টে ডোর আলাদা আলাদা খুলবে, ওরকম জায়গাতে ঠিক আছে। বাদ বাকি ছোটো ছোটো যে ডোরগুলো হয় সেখানে যদি স্লাইডিং করে হাফ বন্ধ আপ খোলা, খুব বিরক্ত। সবসময় স্পেস থাকবে এরকম খোলা, এরকম করাই ভালো। তো লোহার না করে এখন স্লাইডিংয়ের উপরেও ওরকম করা যায়, মানে স্লাইডিংয়ের যে চ্যানেলগুলো আছে অ্যালুমিনিয়ামের চ্যানেল, লোহার নয়, অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে সেই ডোরও, মানে স্লাইডিংয়ের ডোরটাই অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে করা হয়। আমার বারান্দায় ওরকম করে করা আছে, সেই রকম করে খোলা যায়। স্লাইডিং ডোর নয়, খোলা ডোর, অ্যালুমিনিয়াম চ্যানেলের উপর স্লাইডিং দিয়ে না করে খোলা ডোর করা যায়। লোহার কেন করবে? টিনের ঘরে লোহা অত শক্ত জিনিস দিয়ে করার তো কোনো করার দরকার নেই, অ্যালুমিনিয়াম চ্যানেল অনেক পাতলা হয়, অত হেভি লোডের দরকার নেই, করা যায়। আচ্ছা, একদিকে বললো যে স্লাইডিং করতে, ওই ছোটো মাদের দিকের ব্যাপারটা স্লাইডিং করতে, আমার যতটা মনে হলো যে যেদিকটা একদম সরু একটা জায়গা আছে, যেটাকে অনেকে মানে ব্যালকনির মতো বলছিল, সেই জায়গাটার কথা বলছে। আমার মনে হয় ওটা একদম পুরোটাই কাঁচ দিয়ে করাটা ভালো, তাহলে ওখানে পুরো ব্যালকনির ব্যাপারটা খুব সুন্দর লাগতো। কাঁচ দিয়ে ছোটো ছোটো করে জানলা করে খোলা যেত, তাহলে ওখানে ব্যালকনির মতো হতো, অনেক সুন্দর লাগতো আমার মনে হয়। আর সিংহাসনটা সত্যিই বলছি, যদি মানে প্রকৃত অর্থে তুমি ভিউয়ার্সদের কথা শুনে চলো, তাহলে তুমি যে করেই হোক তোমার ঠাকুরঘরটা উপরে ট্রান্সফার করাটাই ঠিক, মানে সিংহাসনটা, এবং অবশ্যই ঈশান কোণে, তাহলে তোমার সব দিক দিয়ে ভালো হবে, সব দিক দিয়ে ভালো হবে। ঈশান কোণে ঠাকুরকে বসাতে হয় এবং উপরে বসাতে হয়, সেখানে করলেই ভালো হয়। ঠাকুরকে নুকুনদানা দাও আর ঠাকুরকে মাটির ঘরে রাখো, সেটা ম্যাটার নয়, কিন্তু যখন তুমি এরকম করছো, যখন তোমার স্পেস আছে, বারান্দায় রাখাটা সত্যিই অড। অনেক লোকজন আসে, যাতায়াত করে, এই করে, সেখানে ঠাকুর ওরকমভাবে রাখে না, দেখতেও বাজে, আর এটা ঠিক পবিত্র লাগে না। তাই আমার মনে হয় ঠাকুরটাকে উপরে তুলে দেওয়াটাই বাঞ্ছনীয়। তো এটুকুনি আমার ম্যান্ডির ভিডিওতে বলার আছে। আর তার সঙ্গে একটা ব্যাপার ভালো কথা, সেটা হচ্ছে যে এই যে বেগুন ভাজা করে তুমি ঢাকা দিয়ে রাখো কেন? ওই ইয়ে দিয়ে টিফিন বক্সে করে বেগুন ভাজা, বেগুন ভাজা টাটকা টাটকা ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে। যদিও বা ভেজে রাখো, তাহলে চুবড়ি চাপা দিয়ে রাখবে, কোনো অন্য ঢাকা দিয়ে ঢাকবে না, ও খেতে বিচ্ছিরি হয়ে যায়, নরম হয়ে যায়, খেতে বাজে হয়ে যায়। বেগুন ভাজা সবসময় ডাইরেক্ট যখন খাবে, তখন খেতে বসবে তখন ভাজা ভালো, তবে বেগুন ভাজার পিওর স্বাদটা পাওয়া যায়। প্লাস যদি ভেজে রাখো কোনো কারণে, কোনো প্রয়োজনে, তাহলে যেখানে ভেজে রেখেছো তার উপরে একটা চুবড়ি চাপা দাও, অন্য কিছু নেই, ঘামটা পড়ে, সেই ঘামটাতে বেগুন ভাজাটা অখাদ্য খেতে লাগে। ঠিক আছে, এটা বলা ছিল। এবার পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি দিয়ে কে ভাই পনিরের তরকারি করে? এর কাছে না রান্নাগুলো আমি না অদ্ভুত অদ্ভুত লাগে, আর বলছে সেই টেস্ট। ফুলকপি আলু দিয়ে কেউ পনিরের তরকারি ওইভাবে করে না, আলু দিয়ে পনিরের তরকারি করে, ফুলকপি দিয়ে নয়। হ্যাঁ, আলু দিয়ে
পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে অনেকে করে, এমনি আলু দিয়ে পনির দিয়েও করে। আর পনিরগুলোকে হলুদ দিয়ে আর নুন দিয়ে মনে হয় সেই ভাজা ভাজা করেছে, পুরো হলুদ করে ফেলেছে। সুন্দর সুন্দর পনিরের ডিশ আছে। তোমার যদি প্রয়োজন হয় অতনুর রান্নাঘর দেখবে, দারুণ দারুণ ডিশ বানায়, সেইগুলো ট্রাই করবে। বুঝতে পেরেছো? যাই হোক, এটুকুই বলা ছিল।